দিল্লি থেকে বেরোনোর পরেই আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে এরপরে বৃন্দাবন। কিন্তু বৃন্দাবনে আমাদের ট্রেন হচ্ছে 7টার সময়, কিন্তু দিল্লি স্টেশন থেকে আমাদের ট্রেন সেদিন ছিল না। আর আমাদের জানো অলরেডি বেরোতে একটু লেট তো হয়েছেই, তার সাথে সাথে এরকম একটা জ্যাম। দিল্লির জ্যাম সম্পর্কে আমরা কিন্তু মোটামুটি সবাই অবগত। তো এই জ্যামটা দেখে আমাদের তো রীতিমতন মাথায় হাত যে আমরা ঠিক মতন টাইমে ট্রেনটা ধরতে পারবো তো। তবে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বলে নিশ্চিন্তে থাকুন, ওই ট্রেন ধরিয়ে দেওয়ার ব্যবস্থা আমি করছি। তো যাই হোক, মোটামুটি প্রচুর হর্নের আওয়াজে লাস্টে আমরা একটা ট্রেন পেলাম। তো মানে আমাদের ড্রাইভার দাদাকে অনেক অনেক থ্যাঙ্কস, যদিও জানি যে এই লাস্ট মোমেন্টে এসে এরকম তাড়াহুড়ো করে ট্রেনে ওঠাটা খুব একটা আমাদের জন্য সেফ ছিল না। মানে যেভাবে উনি ট্যাক্সি চালিয়েছেন, কিন্তু আমাদের কাছে কোনো উপায়ও ছিল না। তো সেই সত্যি আমরা পৌঁছে গেছি হচ্ছে বৃন্দাবন। আমাদের একটা 1.5 ঘন্টার মাত্র জার্নি ছিল। আর আমাদের আগে থেকেই একটা রুম বুক করা ছিল। আমরা কোথাও বিশেষ করে ফ্যামিলি নিয়ে যদি কোথাও যাই, অবভিয়াসলি আমরা চেষ্টা করি সবসময় রুম আগে থেকে বুক করে যেতে। কারণ আমরা যদি রুম আগে থেকে বুক না করি, ফ্যামিলি বিশেষ করে বাবা মায়েরা এভাবে এতক্ষণ জার্নি করে আসার পরে কখনোই ওরা ওইভাবে আমাদের সাথে ঘুরতে অভ্যস্ত হতো না। ইনফ্যাক্ট আমরাও যদি কোথাও এরকম একটা হেক্টিক জার্নির মধ্যে থাকি, তো অবশ্যই আগে থেকে করার চেষ্টা করি। এবং এতদিনে যেটুকু ঘুরেছি, মোটামুটি যা ঘর আমরা বুকিং করেছি সবাই ঠিকঠাকই ছিল। এবং আমরা তো একটা লোকেশন দেখেই বুক করি, তো সেই লোকেশন অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই ছিল, আর আমরা ঠিকঠাক গন্তব্যে পৌঁছে যাই। আর এখানে দেখো অটোতে আমরা উঠে গেছি। আর এই অটোগুলো যেহেতু খুব ছোট ছোট ছিল, তবে মানে একটু বসতে তো অসুবিধা হচ্ছিলোই। আর এখান থেকে তার সাথে একটা বাসও পাওয়া যায়, কিন্তু সেই বাস সম্পর্কে আমরা জানলেও ঠিকঠাক বুঝতে পারছিলাম না যে বাসটা করে কোথায় আদৌ যেতে হবে না হবে। তো সেই কারণে আমরা সেদিন অটোই নিই। তো এখন দেখো আমরা এবার বিকেলবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে গেছি। আর তোমাদের সাথে মাঝখানে আমার কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ খুব টায়ার্ড ছিলাম। এসে ফ্রেশ হয়েছি। দুপুরের দিকে সমস্ত মন্দির বন্ধ থাকে, তো সেই কারণে আমরা দুপুরে ভালো মতন ফ্রেশ হয়ে তারপরে বিকেলবেলা আমরা বেরিয়েছি। আর আমাদের এখান থেকে মন্দিরের দূরত্ব খুব বেশি ছিল না। একটা টোটো করে আমরা পুরো চলে এসেছিলাম এখানে। আমরা টোটো করে ঘোরার প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের এখানে যারা স্থানীয় বাসিন্দা ছিলেন তারা বললেন যে এখান থেকে টোটো নিয়ে ঘোরার কোনো মানেই হয় না। জাস্ট তোমরা এসেছো ভালো, কিন্তু টোটো তোমরা ছেড়ে দাও, কারণ এখান থেকে যা মন্দির আছে সবই পায়ে হেঁটে, আর টোটো সেখানে খুব বেশি দূর ঢুকবেও না। তো টোটো ছেড়ে দিলাম আমরা সেই কারণে। তারপরে আমরা চলে এসেছিলাম এখানে এই মন্দিরটাতে। আর বৃন্দাবনের একটা কথা তো অনেকেই মনে হয় জানো, বা আরও একবার বলছি, এখানে ভীষণ পরিমাণে বাঁদরের উৎপাত রয়েছে। আর বাঁদরগুলো তোমাকে কিন্তু এমনি নর্মালি কেউ ডিস্টার্ব করবেও না, মাঝরাতেও আসবে না, কিছু করবে না। কিন্তু যদি তোমার হাতে চশমা বা মোবাইল দেখে, তাহলে সেটা কিন্তু ওদের ছোঁ মেরে নিতে চিলের থেকেও অনেক কম সময় লাগবে। এবং কখন কোন ফাঁক দিয়ে এসে যে তোমার থেকে চশমাটা নিয়ে বিশেষ করে চলে যাবে, তুমি একটুও টের পাবে না। তাই সেই কারণে আমি চারপাশে প্রায় বলতে পারো বডিগার্ডের মতন আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডকে দাঁড় করিয়ে রেখে তারপরে আমি ভয়ে ভয়ে রীতিমতন ভিডিও করছিলাম, আর চারপাশটা খুব ভালো করে দেখে নিচ্ছিলাম। আর এমনিতেই আমার হাজব্যান্ড ছাড়া বাকি আমাদের 4 জনেরই ছিল হচ্ছে পাওয়ার দেয়া একদম চশমা। তো সেই কারণে আমাদের তো দূরের জিনিস দেখতে একটু অসুবিধাই হবে। ঘুরতে এসেছি, আর চশমা ছাড়া এইভাবে কখনো দেখা যায় বলো? তো সেই কারণে একটু টুক করে ব্যাগ থেকে চশমাটা বার করে নিয়ে আমরা দেখছিলাম। তো এখানে দেখো, এখানে কৃষ্ণের সমস্ত কিছু কাহিনীগুলো খুব সুন্দর করে এইভাবে তুলে ধরেছে। তোমাদের সাথে আমি যতটা পেরেছি ততটা শেয়ার করার চেষ্টা করেছি। আর এই যে বাঁদরের কথা তোমাদেরকে বলছিলাম, এই বাঁদর কিন্তু আবার চশমা যদি একবার খুলে নিয়ে যায়, হয় সেটা ভেঙে দেয়, আর না হলে ওয়েট করতে থাকে একটু যে কখন তাদের তুমি ফ্রুটি খাওয়াবে। তাও আবার একটা ফ্রুটি নয়, দুটো নাকি তাদের ফ্রুটি চাই, তবেই তারা কিন্তু চশমা তোমাকে ফেরত দেবে। তো সেই কারণে অনেক বাঁচিয়ে চশমা আর ফোন মোবাইল দুটোই বাঁচিয়ে আমরা একটু একটু করে ভিডিও করছিলাম। তো এই জায়গাতে কোনো অসুবিধাই ছিল না, এটা একটা ঘেরা ঘরের মধ্যে ছিল। আর এখানে দেখো কৃষ্ণের সমস্ত কাহিনীগুলো এইভাবে এখানে তুলে ধরা হয়েছে। আর তোমরা যারা বৃন্দাবন যাবে, আশা করি তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখবে এবং তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আমরা আগে থেকেই একটু নেট সার্চ করে এসেছিলাম যে আমরা কোন কোন জায়গায় ঘুরবো বা ঘুরতে পারি। তো সেই কারণে মোটামুটি আমরা সেই জায়গাগুলোই ঘুরছিলাম। আর তার পাশাপাশি আরও কয়েকটা মন্দির ছিল কাছাকাছি, সেগুলোও আমরা ঘুরেছি। তবে এখানে
তো চারিদিকেই মন্দির, খুব বেশি মন্দিরে ঘোরা আমাদের মতন টুরিস্টদের পক্ষে সম্ভব নয়। যারা হাতে হয়তো অনেকটা টাইম নিয়ে আসো তাদের জন্য সত্যিই সম্ভব, কিন্তু আমাদের জন্য সম্ভব ছিল না। তাই মেন যে মন্দিরগুলো রয়েছে আমরা সেই জায়গাগুলোতেই গেছিলাম। তো এরপরে এই যে জায়গায়, এখানে তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করব। তোমরা দেখতে পাবে এখানে সোনার তাল গাছ রয়েছে। আর এই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি প্রায় 1 বছর পর, মানে গত বছর পুজোর সময় গেছিলাম আর এখন আরেকটা পুজো চলে আসলো। মাঝখানে এই ভিডিওগুলো শেয়ার করা হয়নি ও বিভিন্ন নানা কারণে, এবং আমার নিজের একটা আলসেমিতে তো বটেই, এবং আমি ব্লগ থেকে অনেকটাই দূরে চলে গেছিলাম, সে কারণে আরও বলতে পারো। তবে আস্তে আস্তে আবার এই ডেলি ব্লগটা শুরু করব, কারণ আমার মনে হয় এই ব্লগ এর মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে এখানে স্মৃতি করে রেখে দিতে পারি, যেটা আজ থেকে 10 বছর বা 20 বছর বাদে হলো আমি এগুলোকে দেখবো আর ভাববো মানে সত্যিই কতটা অন্যরকম ছিল বা কী ছিল আর না ছিল। তো সেই কারণে আমি এই ব্লগগুলো করি, আর তার সাথে সাথে ঘুরতে গেলে ব্লগ তো করতেই হবে। এই কারণ তো একটা তো মেন কারণ রয়েছেই, কারণ এই সমস্ত স্মৃতিগুলো, এই যে ভিডিওগুলো, এগুলো কখনোই ফোনে একভাবে রাখা সম্ভব নয়। কারণ আজকে রাখছি তো 1 বছর পরে ভাবি এই ভিডিওগুলো রেখে আর কী হবে, ডিলিট তো করেই দিতে হবে। তো সেই কারণে সেই ভিডিওগুলোকে একটু সময় নিয়ে এডিট করে যদি আমি এখানে পোস্ট করে রাখি তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়, কিন্তু সেটুকু করারও আমার সময় হয়নি। এর আগে আমরা গেছিলাম লখনৌ, এরপরে গেছি বেনারস, কোনো ভিডিওই আমি এখনও পর্যন্ত আপলোড করে উঠতে পারিনি। মাঝখানে টুকটাক ডেলি ব্লগ করেছি ঠিকই, কিন্তু সেইভাবে বসে আমার কখনো ভিডিও করা হয়নি। তো এখন ভাবছি সামনে পুজোয় কোথাও বেড়াতে যাওয়ার আগে এই ভিডিওগুলোকে সত্যিই এবার আপলোড করতে হবে, না হলে আমার ফোনটা ভর্তি হয়ে যাচ্ছে, ফোনের স্টোরেজ প্রচুর ফুল হয়ে যাচ্ছে। জানি না এতদিন পরে ভিডিওগুলো আপলোড করছি এবং কত মানুষের কাছে পৌঁছাবে, কিন্তু সত্যি বলছি মানুষের কাছে পৌঁছবে কতটা জানি না, কিন্তু আমার কাছে সত্যিই একটা বড় স্মৃতি হয়ে থাকবে। তো এখানে তোমরা দেখছো যে কিভাবে এখানে অনেক কৃষ্ণের তো কথা আছেই, তার সাথে আরও অনেক রয়েছে যার গল্প আমি অনেক সত্যিই জানি না। ইনফ্যাক্ট এখন এমন হয়েছে যে এখানে আমি কিছু ভুলেও গেছি। তবে এখানে এই যে রাবণ বধের ব্যাপারটা হচ্ছে, কিছু জিনিস তো আমরা ছোটো থেকে শুনেই বড় হয়েছি, সেইগুলো দেখেই আমি তোমাদেরকে বলছি। এখানে রাবণ বধের ব্যাপার ছিল, আর দেখো এত সুন্দর করে পুতুলগুলো দিয়ে সাজিয়ে তাদের গল্প কথাগুলোকে তুলে ধরেছে, যে ছবিগুলো দেখলে আর নিচে লেখাগুলো পড়লেই বোঝা যাবে যে গল্পের মাধ্যমে এই ছবিগুলো বা এই যে মূর্তিগুলোর মাধ্যমে কি বোঝাতে চেয়েছে। তো তোমরা, আশা করি তোমাদেরকে আমি যতটা পেরেছি তুলে ধরার চেষ্টা করছি, আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এখানে দেখো, এখানে আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম ঘুরতে, তো সেই কারণে এখানে আমার রয়েছে মা, বাবা আর আমার আরেক মা, মানে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড। আমরা 5 জনেই মোটামুটি পুজোর সময় একটা ফ্যামিলি ট্যুর করে থাকি, আর আমাদের সেটা আমার বিয়ের পর থেকে, মানে এটা নিয়ে আমরা 3 বার এলাম। যাই হোক, এবার যে তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম যে সোনার তালগাছ, সেই জায়গায় আমরা চলে এসেছি। এখানে দেখো, তো এখানে বৃন্দাবন মানেই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি, সমস্ত জায়গাতেই বিভিন্ন রূপে এবং বিভিন্নভাবে সেগুলো সাজানো রয়েছে। খুব ভালো লাগবে তোমরা যদি একবার কেউ বৃন্দাবন ঘুরে আসো। আর অবভিয়াসলি বৃন্দাবনের নাম শুনলে, মানে বলে না যে ঠাকুর না ডাকলে হয় না, এটা কিন্তু সত্যি কথা। আর আমাদের এই প্ল্যানটা ছিল প্রায় 1 বছর আগে, যখন আমরা দার্জিলিং চলে যাই, কিন্তু আমরা ভাবছিলাম যে পুজোর সময় হেক্টিক হবে এবং পুজোর সময় ট্রেন পাবো কিনা, কিন্তু ভগবানের আশীর্বাদে আমরা পুজোর সময় ঠিকঠাক ট্রেনও পেয়ে গেছি এবং আমরা পৌঁছেও গেছি বৃন্দাবন। তো এখানে দেখো, এইগুলো মোস্ট প্রবাবলি এগুলো হচ্ছে সমস্ত কিছু গোল্ড দিয়ে করা। আর এই যে আমার হাজব্যান্ড এগুলো দেখছে, আর এখানে আমার শাশুড়িমাও রয়েছেন, বাবাও রয়েছেন, আর এদের প্রত্যেকে দেখা হয়ে গেছে। আমি যেহেতু ভিডিও করছি তো সেই কারণে আমি একটু আস্তে আস্তে সমস্ত কিছু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। এখানে সমস্ত কিছু লেখাও আছে, তোমরা আশা করি লেখাগুলো বুঝতেই পারছো। এখানে শ্রী হনুমানজির একটা মূর্তি রয়েছে, এবং এই মূর্তিগুলোর কাছে গেলেই যেন সত্যি বলছি গায়ে কাটা দেয়, যে কত বছর কীভাবে একই রকমভাবে মূর্তিগুলো রয়েছে এবং কত বছরের না পুরনো, সত্যি না সত্যি। তো তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, তারপর তোমাদের সাথে। এখানে দেখো একটা পালকি মতন রয়েছে, কি অপূর্ব না এই পালকিটা। তার সাথে এখানে দেখো একটা ঘোড়ার একটা মূর্তি রয়েছে। এগুলো কিন্তু সবই গোল্ড দিয়ে তৈরি করা, আর খুব খুব সুন্দর লাগছে সামনে থেকে। যারা দেখেছো বা যারা গিয়ে পরবর্তীকালে দেখবে, এত অপূর্ব লাগছে। এখানে শার্দুল লেখা আছে, কিন্তু শার্দুল মানে কি সেটা আমরা জানি না, মানে আমি বেসিক্যালি জানি না এটার মানে। তো তোমরা যদি কেউ জানো তাহলে তোমরা আমাকে বলো।
আমার এখানে একটা ভুল হয়েছে, এখানে যদি আমি নাম সমেত ছবিগুলো তুলতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো হতো এবং তোমাদের সাথেও অনেকটা ভালো করে শেয়ার করতে পারতাম। তো এই যে বলছিলাম, এখানে যে সোনার তাল গাছটা রয়েছে, এই হলো সেই সোনার তাল গাছ যেখানে সবাই এসেছে দেখার জন্য। আর এই যে দেখো, এটা হচ্ছে মানে কাঁচের মতন পুরো মহলটা। এই মহলটাতে এত ভালো ছবি উঠছিল, কি বলবো তোমাদের সাথে, পুরো কাঁচের, এত সুন্দর লাগছিল না, যেদিকেই তাকাচ্ছি চারিদিকে শুধু কাঁচের মতন জিনিসগুলো ঝকঝক ঝকঝক করছে, অসাধারণ ছিল। তো এই সোনার তালগাছটা তোমাদেরকে দেখানোর জন্য ভাবলাম আরেকবার শেয়ার করি। তো এই পাশে বাইরে প্রত্যেকটা মন্দিরের যে দেওয়ালগুলো রয়েছে বা পিলারগুলো রয়েছে, সেখানে এত সুন্দর করে রাধাকৃষ্ণের সমস্ত জিনিসগুলো রয়েছে যে অসাধারণ লাগছে। দেখো, তার সাথে আকাশটাও তোমাদেরকে দেখাচ্ছি, শরৎকালের আকাশ মানে বুঝতেই পারছো, চারিদিকে যেন একটা পুজো পুজো গন্ধ তো লেগেই আছে। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তি, এখানে খুব সামনে থেকে যেতে পারিনি কারণ অনেক তাড়াহুড়ো ছিল, তাই দূর থেকেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে বাইরে মন্দিরের চারপাশটা বিশাল বড়, আর এখানে একটা জলাধার ছিল। আমরা মন্দিরের পিছন দিকে গেটটা দিয়ে বেরিয়েছি এখন, তো সেই কারণে এখন আমরা এটা দেখতে পেলাম। আর এই মন্দিরগুলো মেনলি সবই ওপেন হয় হচ্ছে বিকেল 4টের পর থেকে, সে কারণে আমরা একটু দাঁড়িয়েছিলাম, তারপর 4টে বাজতে ওপেন হতে ধীরে ধীরে আমরা সব ঘুরতে পারলাম। আর মোটামুটি 12টা বা কোনোটা 1টার মধ্যে বন্ধ হয়ে যায়, সেই কারণে আমরা দুপুরবেলা আসতে পারিনি। তো এই মন্দির থেকে এবার আমরা বেরিয়ে যাব, বেরিয়ে এবারে আমাদের পরবর্তী যে মন্দির রয়েছে সেই মন্দিরে যাব, এবং সেটাও নাকি হাঁটা পথে একটুখানি। তো সেটা হলো নিধিবন। আর চারিদিকে দেখো তুলসী গাছ, তুলসী পাতা চারিদিকে ভর্তি হয়ে রয়েছে। আর তার চারদিকেই যেহেতু তুলসী গাছ রয়েছে, সেই তুলসী গাছে যাতে কেউ না হাত দিতে পারে, আমার তো মনে হয় সেই কারণেই এইরকমভাবে ব্যবস্থা করা আছে, কারণ এখানে তুলসী পাতা ছেঁড়া কখনোই উচিত হয় নয় এবং কখনোই যাবে না। তো যাই হোক, এখানে আমরা এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এবং ওপরটাও খুব সুন্দর করে ঘেরে, এবং দেখতে কিন্তু কোনো অসুবিধাও হচ্ছে না। জানি না এখন হয়তো ভিড়টা একটু কম আছে বা অন্য সময় ভিড়টা হয়তো একটু বাড়ে, কিন্তু তাও মোটামুটি যেরকম লোকজন ছিল তার মাঝখান দিয়ে কিন্তু দেখতে আমাদের কোনো অসুবিধাই হয়নি এবং খুব ভালোভাবে আমরা দর্শন করেছি নিধিবনের। সাধারণত আমি অন্যান্য ভিডিওতে দেখেছি অনেক বেশি ভিড় থাকে এই জায়গাটায়, এবং বিকালে হয়তো সবে সবে খুলেছে বলেও হয়তো ভিড়টা এখন একটু কম আছে। তো তোমরা দেখছো এখানে জটলা পাকিয়ে সবাইকে দেখছিল, সেটা দেখার জন্য আমরা ওখানটা গেলাম, কারণ ওখানে সবাই ভিড় করেছিল বলে আমরা কেউ বুঝতে পারছিলাম না। তো সেই কারণে আমরা সামনেটা গেলাম, গিয়ে দেখলাম যে অ্যাকচুয়াল জিনিসটা কী। তো এখানে দেখো তোমাদের কাছেও শেয়ার করি, এখানে এই যে এটা তো অন্ধকার মানে বাঁধাই আছে এখানে গেটটা। তো এখানে দেখতে পাচ্ছ একটা কুয়ো, তো এই কুয়ো নিয়ে কোনো একটা গল্প আছে। তো গল্পটা সিরিয়াসলি বলছি, আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তোমরা কিন্তু অবশ্যই জানিও, কারণ এখানে আমাদের কোনো গাইড ছিল না এবং যিনি গাইড ওনাদেরকে সব বলাও হয়ে গেছিলো, আমি ঠিকভাবে শুনতেও পাইনি, তো সেই কারণে আমাদের ওটা জানাও হয়নি। কেউ যদি জেনে থাকো অবশ্যই জানিও। তো ভিড়টা পেলাম হচ্ছে আরেকটু আগে এসে, এতক্ষণ কোনো ভিড়ের মধ্যে অতটা আসতে হয়নি। ভিড় পেলেও আমার মনে হয় না এটা খুব একটা সেরকম ভিড় যেখান থেকে মানে আমরা পেরিয়ে দেখতে পাবো না। তো এটা হলো নিধিবনে। দেখো আমরা এখন মন্দির দর্শন করে এখানে বাইরে এখানটা চলে এসেছিলাম, তারপরে আবার এই রাস্তাটাতে গিয়ে সোজা গেলেই আসল যে ঠাকুরের যে মূর্তিটা, সেই মূর্তিটা আমরা দর্শন করতে পারবো। তবে খুব একটা বেশি ভিড় একেবারেই ছিল না যতটা আশা করেছিলাম। তো তোমাদের সাথেও শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে মন্দিরে ফটো তোলা নিষেধ ছিল। তারপর বেরিয়ে আসার পথে দেখলাম খুব সুন্দর এখানেও একটা দুর্গাপুজো হচ্ছে। আর এই আজকে ছিল সপ্তমীর দিন, তো সেই সপ্তমীর দিনেও এখানে মা দুর্গার দেখা পেয়ে গেলাম। এখানে এসেও আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি প্রত্যেকটা জায়গাতেই আমরা মা দুর্গাকে দর্শন করতে পেরেছিলাম। এখন আমরা খুঁজছি হচ্ছে গোপালের জামা, আর আমরা এবারে এখানে ঠিক করেছি যে বৃন্দাবন থেকে প্রত্যেকটা গোপালের জন্য আলাদা আলাদা করে সবার জন্য সুন্দর সুন্দর জামা নিয়ে যাবো। আর এখানে গোপালের জামাগুলো ছিল এত অপূর্ব, কি বলবো, চোখ ফেরাতেই পারছিলাম না। মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু গোপাল আর গোপাল। গোপালের জামা দেখে দেখে আমাদের মন ভরে যাচ্ছে যে কোন জামা ছেড়ে কোন জামাটা নেবো। তো এখানে দেখো আরও একটা এখানে দুর্গা ঠাকুর রয়েছে। আমাদের কলকাতার মতন এত দুর্গাপুজো অবশ্য ওখানে নেই, কিন্তু এই যে আমরা দুর্গা ঠাকুর কলকাতা থেকে দূরে থেকেও দুর্গা ঠাকুর দেখতে পাচ্ছি সেটাই অনেক। তো এই জামাটা আমরা নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এই জামাটা আমার গপুর জন্মদিনের দিন আমি পরাবো বলেই আমি নিয়েছিলাম আর পরিয়েও ছিলাম। তো এখানে
কোন জামাটা ছেড়ে কোন জামাটা নেব বিশ্বাস করে বুঝতে পারছিলাম না, মনে হচ্ছিল না সব রকম জামাগুলো নিয়ে চলে আসে। আর এখানে অনেক অনেক দাম কম, এই সমস্ত জামাগুলোই আমাদের কলকাতায় হয়তো বিশাল দাম বলে বসবে, কিন্তু যাই হোক যে এখানে যে জিনিসটা হয়তো সেই জন্যই এখানে দাম কম। এবং এখানে গোপালের সুন্দর সুন্দর মুকুটও পেয়েছিলাম। দেখো প্রত্যেকটা দোকানে এত সুন্দর সুন্দর সমস্ত কিছু ড্রেস রয়েছে। আমরা ভাবছি এই দোকানটা থেকে কিনবো, যদি পরের দোকানে আরও সুন্দর থাকে এই বলে যেন সব দোকানগুলো ভালো করে আগে ঘুরে দেখলাম যে কোন ড্রেসটা নেওয়া যেতে পারে। তো তারপরে আমাদের বাড়িতে সবার জন্যই, সব যে গোপাল রয়েছে তাদের প্রত্যেকের জন্যই আলাদা আলাদা করে সমস্ত ড্রেস নিয়ে এসেছিলাম, আর সব মুকুটও কিনেছিলাম আলাদা করে। তো এখানে দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্রেম মন্দিরের উদ্দেশ্যে। প্রেম মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের এরকম একটা টোটো ছিল, এগুলো হচ্ছে বড় টোটো। তো সেই বড় টোটোতে আমরা অলরেডি উঠে গেছি এবং এখানে এখন আগেই ওরা ভাড়াগুলো কেটে নিচ্ছে। তো প্রেম মন্দির পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।